নমস্কার। শঙ্কর সুন্দরী গল্প ভাইবসে আপনাকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শঙ্কর সুন্দরীর লেখা গল্প নীল পাখি। আকাশে নীলের চুড়িদারের ওপর সাদা ওড়না। হাওয়ার দাপটে চুড়িদার ওড়না সবই উড়ছে পাখির ডানার মতো। ঠিক যেন নীল পাখির মতো লাগছে মেয়েটিকে। এক ঝলক দেখে আবার মুখ ফেরাতে ইচ্ছে হলো সমরেশের। পূর্ব দিগন্তে সমুদ্রের নীল জলরাশি আকাশটাকে ছুঁয়ে রয়েছে। ভোরে বাতাসের ঘ্রাণ নিতে নিতে উদীয়মান সূর্যের আলোকরশ্মি ছুঁয়ে দেখতেই যেন মেয়েটি হাত বাড়িয়ে দিয়েছে খোলা আকাশের দিকে। কৌতূহলী হয়ে সমরেশ ফিরে আসতে গিয়েও আবার ফিরে গেল মেয়েটির পাশে। দাঁড়ালো সমুদ্রের দিকে মুখ করে। বাঁ দিকে মেয়েটি তখনও একইভাবে দাঁড়িয়ে আছে। সমরেশ গলা ঝাড়ল। মেয়েটি এক ঝলক মুখ ফেরালো। ইস, মুখটা তো ভালো করে দেখাই হলো না। তবুও যেটুকু দেখেছে তাতেই সমরেশ মুগ্ধ। সমরেশ কিছু বলতে চাইল, কিন্তু মেয়েটি দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। নারী ও পৃথিবীর রূপ একসাথে মিশে গেলে প্রকৃতি যে এত লাস্যময়ী হয়ে ওঠে তা সমরেশ আগে কখনো খেয়ালই করেনি। অবশ্য খেয়াল করার মতো এত অপরূপ সৌন্দর্যও তো কখনো চোখে পড়েনি। সমরেশ দু এক পা এগিয়েও আর এগোল না। মেয়েটি চলে গেলেও সমরেশ দাঁড়িয়ে রইল আরো কিছুক্ষণ। সমরেশের মনে পড়ছিল জীবনানন্দের লেখা কয়েকটা লাইন। আমি ক্লান্ত প্রাণেক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের ওপর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে বিদর্ভ নগরে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। হঠাৎ ফোনটা বেজে উঠল সমরেশের। বাড়ির ফোন। বৌদি ফোন করেছে। সমরেশ ফোনটা ধরল। হ্যালো, আজ কখন ফিরছ? আজ ফিরতে পারবো না গো। সে কি, আমি যে বরুণার বাবা মাকে আজ সন্ধ্যেতেই আসতে বললাম। ওহো বৌদি, তুমি তো জানো আমি এখানে একটা কেসের ইনভেস্টিগেশন করতে এসেছি। অত তাড়াহুড়ো করলে হয় নাকি? কিন্তু তুমি তো নিজেই বলেছিলে যে আজ ফিরবে। বলেছিলাম, কিন্তু একটু প্রবলেম হয়ে যাওয়ায় ইনভেস্টিগেশন এগোতেই পারছে না। ঘুরে আরো একটা প্রবলেম হয়ে গেছে। সুজয় বলছে ও নাকি কাল সন্ধ্যের সময় চায়ের দোকানে যখন চা খাচ্ছিল, একটা মেয়ে 20-22 বছরের সেম বয়কাট চুল, গালের বাঁ দিকে ঠিক কানের নিচে একটা বড় কালো তিল, এরকম একটি মেয়েকে ও দেখেছে। আমরা যে মেয়েটিকে খুঁজছি সেই বর্ণনার সাথে একেবারে হুবহু মিল। হয় কি করে? সুজয় নাকি চায়ের গ্লাস রেখে দৌড়ে এগিয়ে গিয়েছিল, বাট মেয়েটি ততক্ষণে হাওয়া। আমাদের ধারণা মেয়েটি হয়তো এখানেই আছে। এবার তুমিই বলো, এ অবস্থায় আমি কি করে এখনই ফিরে যাই? বলতে পারবো না। রাগে বৌদি ফোনটা কেটে দিল। সমরেশ মনে মনে বলল, আমি জানি বৌদি, তুমি যতই রাগ দেখাও সেই রাগটাও কিন্তু আমাকে প্রশ্রয়ই দেয়।
আর সেটা তুমিও জানো, আমিও জানি। সমরেশ মুচকে হাসল। তারপর ফিরে এলো রিসর্টে। স্মৃতিতে রইল সেই নীল পাখির মতো মেয়েটি। আধ ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে বেরোতে হবে। সিসিটিভির ফুটেজে পাওয়া কানু বলে যে ছেলেটিকে রিপোর্ট অনুযায়ী খুনের সময়ের মিনিট 10 পরে ঠিক 40 ফুটের মধ্যে একই দিক থেকে হেঁটে যেতে দেখা গেছে, সেই ছেলেটিকে খোঁজ করতে এবং কথা বলতেই এখানে আসা। কিন্তু ছেলেটি বাড়িতে নেই। বাড়ির লোকও বলতে পারছে না সে এখন কোথায়, কবে ফিরবে। এখন প্রশ্ন হচ্ছে, লেবারের কাজ করা কানু ছেলেটি ওই সময় ওইখানে কি করছিল? যদি খুনের সাথে ওর কোনো যোগ না থেকে থাকে, তবে ও নিশ্চয়ই খুন হয়ে যাওয়ার পর বডি ওখানে পড়ে থাকতে দেখবে। কিন্তু ওর চোখে মুখে সেরকম কোনো এক্সপ্রেশন ছিল না। পুলিশেও কোনো কমপ্লেন করেনি। কেন? তবে কি লাশটিকে কেউ ওখানে ফেলে দিয়ে গেছে? পুলিশের কাছে রিপোর্ট গেছে 45 মিনিট পর। যে প্রথম দেখেছে তার সময় অনুযায়ী সে আরো 5 মিনিট পর লাশটিকে দেখেছে। ওখানকার সবাইও তাই বলছে। তবে কি ওই 5 মিনিটের মধ্যেই? অথচ আরো নানান ইনভেস্টিগেশনের তথ্য অনুযায়ী খুনি একটি মেয়ে। হঠাৎ সমরেশের আবার ওই নীল পাখি মেয়েটির আবছা মুখটা চোখের সামনে ভেসে উঠল। সমরেশ ঘন চুলের ভেতর আঙুল চালাতে চালাতে মুচকি হাসল। সমরেশ এখন কোথায় যাবে? খুনি মেয়েটিকে খুঁজতে, নাকি কানুকে খুঁজতে, নাকি ওই নীল পাখি মেয়েটিকে যাকে আজ ভোরে সমরেশ সমুদ্রের ধারে দেখেছে? 1:30 বেজে গেছে, অথচ হুঁশ নেই। সেই যে বেলা 11টার সময় জানলার ধারে বই নিয়ে বসেছে, এখনো একইভাবে বইয়ের উপর মুখ গুঁজেই বসে আছে অরুন্ধতী। উপন্যাস পড়ছে নীল পাখি, তার উপর আবার থ্রিলার। রহস্য উদ্ঘাটন না হওয়া পর্যন্ত মনে শান্তি পাচ্ছে না। হঠাৎ কলিং বেলের আওয়াজে ধ্যান ভাঙল। পিঠে রোদটা বেশ চিড়চিড় করছে। উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল গেটের কাছে। দরজাটা খুলল। পিয়ন দাঁড়িয়ে আছে, হাতে একটা সাদা খাম। অরুন্ধতী হাত বাড়িয়ে খামটা নিল, নেড়ে চেড়ে দেখল এদিক ওদিক। পোস্টমাস্টার ততক্ষণে চলে গেছে। অরুন্ধতী দরজা বন্ধ করে ভেতরে এলো। খামের ওপর সুন্দর করে লেখা অরুন্ধতী সেনগুপ্ত, কেয়ার অফ নিখিলেশ চ্যাটার্জি। হাতের লেখাটা বেশ চেনা চেনা মনে হচ্ছে। অরুন্ধতী সেনগুপ্ত? সেনগুপ্ত তো আমার বাপের বাড়ির টাইটেল। তবে হাতের খামটা তখনও একইভাবে ধরা, দৃষ্টি শীতল এবং স্থির। এবার অরুন্ধতীর মনে পড়েছে, বিয়ের আগে তো সে অরুন্ধতী সেনগুপ্তই ছিল। ঠোঁটের কোণে এক ঝলক বাঁকা হাসির রেখা ঠোঁটেই মিলিয়ে গেল। খামটা খুলল অরুন্ধতী। সাদা কাগজে জলজল করছে লেখাগুলো। শেষের পাতায় লেখা ইতি আদিত্য। আদিত্য? এত বছর পর? অরুন্ধতী যেন খানিক চমকে উঠেছে। হাতের শিরা উপশিরাগুলো টান টান, চোখে বিন্দু বিন্দু জল। অরুন্ধতী, আজ থেকে বছরখানেক আগে তোমায় একদিন দেখলাম। বয়সটা বেড়েছে বোঝা যায়, তবু সাদা আর আকাশি মেশামেশি তাঁত শাড়ি আর সাদা ব্লাউজে বেশ মানিয়েছিল। নীল রং এখনো যে তোমার বেশ পছন্দের তা বুঝলাম। খোঁজ নিয়ে জেনেছিলাম মাসখানেক হলো তুমি দেশে ফিরে এসেছো, কিন্তু সত্যি বলতে তোমার সামনে দাঁড়ানোর সাহস হয়ে ওঠেনি। আমি এখন বড়বাজারের
মুচিপাড়ার কাছেই ছোটখাটো একটা ফ্ল্যাটে থাকি। চাইলে আসতে পারো, অসুবিধা হবে না। মুনমুন তো তোমাকে চেনে, তোমার আমার সম্পর্কের কথাও তার অজানা নয়, বরং মাঝে মাঝেই তোমার কথা বলে। বেশি বলে ওর রাগ হলে। ওর যখন আমার উপর খুব অভিমান হয় তখন বলে, আমি যদি অরুন্ধতী হতাম তুমি আমাকে এটা বলতে পারতে, কিংবা আমার সাথে এটা করতে পারতে। সেই যে তুমি বিয়ের প্রস্তাব রাখলে আর বললে অনেক সময় দিয়েছি তোমায়, আর নয়, এবার 1 মাসের মধ্যে কিছু একটা করবে, নয়তো আমার সামনে আসবে না। 1 মাস পর ছিল তোমার বিয়ের দিন। নিজের ব্যর্থতায়, লজ্জায়, অপমানে আমি আর তোমার সামনে যাইনি, দাঁড়াতে পারিনি তোমার সামনে। শুধু মনে মনে চেয়েছিলাম ভালো থেকো। এছাড়া আর কি বা চাওয়ার ছিল বলো? তবে সত্যি কথা বলতে, তোমার বিয়ের পর আমি যখন খুব ভেঙে পড়েছিলাম, একদিন মুনমুন এলো আমার বাড়িতে। বলল আমাকে নাকি কয়েকদিন দেখতে পায়নি, তাই নাকি ও আর থাকতে না পেরে সোজা বাড়িতে চলে এসেছে। তারপরের ইতিহাস আর বললাম না। যদি কখনো সেভাবে দেখা হয়, যদি সেরকম কোনোদিন সুযোগ আসে, সেদিন বলবো। তারপর কিভাবে যে সবকিছু হয়ে গেল, অথচ কি অবিশ্বাস্যভাবে তুমি ঠিকই থেকে গেলে আমার আর মুনমুনের মাঝে। অরুন্ধতী, সেদিন তোমার জন্য কিছু করতে পারিনি, আবার লজ্জা, ঘৃণা আর ভয়ে তোমার সামনে ক্ষমা চাইতেও যেতে পারিনি। আজ ক্ষমা চাইছি। অরুন্ধতী, তুমি কি আমায় ক্ষমা করতে পারবে কোনোদিন? ইতি আদিত্য। পুনশ্চ নাম্বার জোগাড় করে মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ করতেই পারতাম, কিন্তু সেটা করতে মন চাইল না, তাই ঠিকানা জোগাড় করে চিঠিই দিলাম। আর হ্যাঁ, তোমার মনে আছে তোমার আমার কাটানো সবচেয়ে সুন্দর মুহূর্তে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছিলাম? তুমি বলে দিয়েছিলে আমি যেন নীল শার্ট আর সাদা প্যান্ট পরি, তুমি নীল চুড়িদার পরবে আর সাথে সাদা ওড়না। সেদিনের সেই ছবিগুলো এসেছিল, তবে পরে। কিন্তু তার কিছুদিন পরেই তো তোমার বিয়ে ছিল, তাই তোমায় পাঠাইনি, ইচ্ছে করেই পাঠাইনি। আজ একটা পাঠালাম। কি ক্যাবলাই ছিলাম তখন। চিঠিটা পড়তে পড়তে অরুন্ধতী কখন যে সেই 24 বছরে পৌঁছে গেছে বুঝতে পারেনি। চোখের কোণের বিন্দু বিন্দু জল জমাট বেঁধে এখন অনেক ভারী। সে মনে মনে বলল, অরুন্ধতী যে কোনোদিন বলতে পারবে না যে সে আসলে আদিত্যকে বিয়েটাই করতে চায়নি, ভালো সম্বন্ধ হাতছাড়া করতে চায়নি, তাই আদিত্যকেই দূরে চলে যেতে বাধ্য করেছিল। অরুন্ধতী সেনগুপ্ত মরে গেছে। আমি অরুন্ধতী ব্যানার্জি। তোমায় কিভাবে ক্ষমা করতে পারি আদিত্য? আমি এখন কেবল নিজেকে নিজেই ক্ষমা করতে পারি। নীল পাখিটা উপন্যাসের সেই নীল পাখির মতো মেয়েটির এক ঝলক মনে হতেই বঙ্কিম হাসি টেনে বিধবা বৃদ্ধা দাঁড়ালো জানলার পাশে, দুহাত বাড়িয়ে শক্ত করে ধরল জানলার গ্রিল। নীল পাখির মতো। রোদ সরে গেছে। মনে মনে এও বলল, এখন কি আর ওসব মানায়?